দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা গেল 1.5 দশক ধরেই শুনে আসছি যে ব্যক্তি খাতে বিনিয়োগ আমাদের অর্থনীতির যেই প্রবৃদ্ধি কিংবা আয়তন সেটার তুলনায় কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। ব্যবসায়ীরা নানা রকম অভিযোগের কথা বলে আসছিলেন যে বিনিয়োগের পরিবেশ নিয়ে অবকাঠামোর সমস্যা রয়েছে, লজিস্টিক সমস্যা রয়েছে। সেই সংকটটা আসলে নতুন প্রেক্ষাপটে কিভাবে কাটানো সম্ভব বা কতটুকু কাটানো যেতে পারে, আমরা আজকে দেশের একজন শীর্ষ ব্যবসায়ীর কাছ থেকে এই মন্তব্যগুলো শুনব। আপনারা অনেকেই তাকে চেনেন, আজম জে চৌধুরী, তিনি ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান। আমাদেরকে আজকে তার গুরুত্বপূর্ণ সময়ের খানিকটা দিয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। যেহেতু আপনার মতো একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, স্বাভাবিকভাবেই একটা বড় অংশের প্রত্যাশা থাকে যে আপনারা বর্তমান পরিস্থিতি নিয়ে কী ভাবছেন, বিশেষ করে বিনিয়োগ নিয়ে কী ভাবছেন, মানুষ কত দ্রুত আরও বেশি বেশি কাজ পাবে, একটু যদি ব্যাখ্যা করতেন বা শেয়ার করতেন। আমি এইভাবে বলবো যে দেশের সারা পৃথিবীতেই সব দেশ সব সময় অর্থনীতি একই অবস্থা থাকে না, কখনো ভালো হয়, কখনো একটু খারাপ হয়, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশে আমরা একটা বিশেষ অবস্থায় আছি, এখানে কোনো বিনিয়োগ হচ্ছে না বর্তমানে। অর্থনীতি স্বাভাবিকভাবে সব জায়গায় একটু সংকুচিত হয়েছে। আপনার উৎপাদন বলেন, আপনি এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, সব জায়গায় আমাদের কমে এসছে। তো আপনার যখন অর্থনীতি সংকুচিত হয় তখন সেখানে হতে পারে বিভিন্ন কারণ হতে পারে, এবং একই সময়ে মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে গিয়েছে যে কোনোভাবেই এটাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো এইটা তো আমাদের বর্তমান সমস্যা, কিন্তু আমি মনে করি যে এই সমস্যাগুলো থাকতেই পারে, এগুলোর ভিতরে আমাদের উত্তর খুঁজতে হবে। অর্থাৎ কীভাবে আর বিনিয়োগ বাড়ানো যায়। বর্তমান যে সরকার আছে ওনারা তো কোনো একটা নিয়মমাফিক কাজ করে যাচ্ছেন। ওনারা ব্যবসায়ী সমাজ বা অর্থনীতির সাথে কর্মকাণ্ডে যে জড়িত তাদের সাথে ওনাদের এঙ্গেজ হতে হবে, কথা বলতে হবে যে আমরা কিভাবে এটাকে চালিয়ে যেতে পারি, আরও উন্নত যে সংকুচিত হয়েছে এটার উত্তরণ কী। আগের 1.5 দশকের যে ক্রাইসিসগুলো ছিল সেই ক্রাইসিসটা কি নতুন এই 4 মাসে বা নতুন অন্তর্বর্তী সরকারের আমলে একই রকম রয়ে গেছে, নাকি সমাধানের দিকে যাচ্ছি আমরা বলব যে অতীতের যেগুলো ছিল সেগুলো তো ছিল, অনেকগুলো ছিল আর্টিফিশিয়াল। আপনি জানেন যে অনেকগুলো সংখ্যা যেগুলো এক্সপোর্টের ফিগার, ইম্পোর্ট ফিগার, আমাদের জিডিপির ফিগার, এগুলো সবই কিন্তু এগুলো কিন্তু সঠিক ছিল না। তো এখন একটা সঠিক পথে এসছে, কিন্তু এখন চাপ সৃষ্টি হয়েছে যে আমরা মেগা প্রজেক্টগুলো করেছি এবং এই মেগা প্রজেক্টগুলোর যেগুলো অনেকগুলো অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছি আমরা, এগুলোর সেটা দরকার ছিল না। তো এই পরিস্থিতিতে যে সৃষ্টি হয়েছিল এটা তো এটা স্বাভাবিক একটা অবস্থায় এখানে আসবেই। এই অবস্থায় আমরা ধরে নিয়েছি, কারণ অতীতের যে ম্যানেজমেন্ট, আপনি দেখেন ব্যাংক ব্যবস্থাপনা, আপনি দেখেন ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, হাজার কেন লক্ষ লক্ষ। আলাদাভাবে একটু আসবো, তার আগে একটু জানবো যে আপনি মূল্যস্ফীতির কথা বলেছেন, 2 বছরের উপরে প্রায় 10% বা কখনো তার চেয়ে বেশি চলে গেছে। এইটা আপনাকে ডিরেক্টলি কিভাবে এফেক্ট করেছে? আপনার বিনিয়োগ, আপনার পরিকল্পনা কিভাবে বাধাগ্রস্ত করেছে? দেখুন, আমার কোনো পণ্য যদি বাজারে বিক্রি না হয় তাহলে তো আমি আর সেটা ইন্ডাস্ট্রি করে আমার লাভ নেই। তাহলে আপনার বাংলাদেশের ভিতরে চাহিদা সৃষ্টি করতে, আমাদের চাহিদা আছে কিন্তু ক্রয় ক্ষমতার একটা চাপ সৃষ্টি হয়েছে। যে জিনিস আপনি 10 টাকায় কিনতে পেরেছেন এখন আপনি 25 টাকা কিনতে পারছেন না। এই যে মূল্যস্ফীতি যেটা হয় এটি সবচেয়ে বড় চাপ সৃষ্টি করে। আপনার নিজের ব্যবসাও কি তাহলে প্রত্যাশা অনুযায়ী প্রসারিত হয়নি গেল 2 বছরে? এইটা আমাদের ব্যবসাটা একটু ডিফারেন্ট, কারণ আমরা তো জ্বালানিতে কাজ করি। জ্বালানি সব দেশেরই একটা, আপনি বলতে পারেন যে একটা লাইফ লাইন। এখানে শর্টকাট কোনো সিস্টেমই নাই এবং এটার চাহিদা সবসময় বাড়ছে। উন্নয়নশীল যে কোনো দেশের জ্বালানি চাহিদা কখনো বন্ধ থাকে না, বাড়তে থাকে। তো যেহেতু জ্বালানি চাহিদা আমাদের বাড়ছে, আমাদের বিনিয়োগ এবং আমাদের এখানে যে কর্মকাণ্ড এগুলো কিন্তু বন্ধ হয়নি। আমরা বিনিয়োগের ক্ষেত্রে যে প্রধান প্রতিবন্ধকতাগুলো দীর্ঘদিন ধরে শুনে আসছি, যে অবকাঠামো একটা বড় ক্রাইসিস আমাদের জন্য, আমলাতন্ত্রের জটিলতা একটা বড় ক্রাইসিস, এইগুলো আসলে কত দ্রুত কাটানো সম্ভব বলে মনে হয়? আমরা এমন কোনো ট্র্যাপে পড়ে গেছি কিনা যে এটা আমি চাইলেও এখন আর কাটাতে পারবো না? এই অবকাঠামো অতীত থেকেই নেই, কিন্তু বাংলাদেশ তো 8% হারে
প্রবৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মানুষ খুব রেজিলিয়েন্ট, ব্যবসায়ীও রেজিলিয়েন্ট। এখানে আমি বলবো যে এই দক্ষিণ এশিয়ার যত দেশ আছে, বাংলাদেশ ওয়ান অফ দ্য ভেরি প্রমিজিং কান্ট্রি। এখন যেমন আমাদের মেগা প্রজেক্ট না করে আমরা যদি মাথারবাড়ি, আমাদের ল্যান্ড পোর্ট, আমাদের মাথারবাড়ি পোর্ট হচ্ছে এমন একটা পোর্ট, ডিপসি পোর্ট, যেখানে আপনি যদি ডেভেলপ করেন ইট ক্যান বি এ পোর্ট লাইক সিঙ্গাপুর, এবং এইটা কিন্তু সারা এই দক্ষিণ এশিয়ার একটা হাব হিসাবে চিহ্নিত হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছু কিন্তু উন্নয়ন হবে। এইটা করলে পরে আমাদের কস্ট, ইম্পোর্ট কস্ট 30% কমে যাবে। এইটা বাদ দিয়ে আমরা নিউক্লিয়ার করতে গেছি, আমরা এই টানেল করতে গেছি। তো এইগুলো তো উন্নয়নের চাবিকাঠি না। তাহলে দেখা যাচ্ছে যে অবকাঠামোটা একটা সরকার যেগুলো গুরুত্ব দিবে সেটা কন্ডিউসিভ টু দি ইন্ডাস্ট্রি হতে হবে, অর্থাৎ আমাদের উন্নয়নের সাথে সম্পৃক্ত আছে যেগুলো এবং চলমান থাকবে সেগুলো। পোর্ট আপনি ডেভেলপমেন্ট করেন, এয়ারপোর্ট ডেভেলপমেন্ট করেন। এয়ারপোর্ট যে করেছে কেউ কোনো কথা নেই, পদ্মা ব্রিজ হয়েছে কথা নেই, কিন্তু পদ্মা ব্রিজের ভিতরে রেলওয়ে দেন, লাইন করে দেওয়া, এইটা নিয়ে কথা আছে। আমরা বিনিয়োগের পূর্ব শর্ত নিয়ে আলোচনা করছিলাম। ব্যাংক বা আর্থিক ব্যবস্থা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু গেল 1.5 দশকে এই খাত নিয়ে যেই ধরনের কার্যক্রম হয়েছে, আপনি এটা প্রত্যাশা করেছিলেন কিনা, যেহেতু নিজেও আপনি ব্যাংক ব্যবস্থার সাথে সরাসরি সম্পৃক্ত? আমরা সবাই জানতাম যে ব্যাংক ব্যবস্থাপনা খুবই দুর্বল, এবং সব আইন কিন্তু আমাদের আছে, কিন্তু কোনো আইনের এনফোর্সমেন্ট ছিল না, যার জন্য যারা এখানে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এখন যদি বলেন আপনি যে এইটাকে নিয়ন্ত্রণ কেন করে নাই, এটা নিয়ন্ত্রণ করে নাই প্রশাসন হয়তো করতে চায়নি, বা রাজনৈতিক সরকার এটাকে গুরুত্ব দেয়নি, এবং এটা কোনো পৃথিবীর কোনো দেশে এই ধরনের লুণ্ঠন হয় নাই, বাংলাদেশে যেভাবে হয়েছে। এটা গভর্নর নিজে বলেছেন। এবং এতে দেখা যাচ্ছে যে আমাদের অর্থনীতির যে আজকে বিপদে পড়েছে, চ্যালেঞ্জের, এটার মেইন কারণ হচ্ছে এই যে আমাদের টাকা যেগুলো মানি লন্ডারিং হয়েছে, বিভিন্নভাবে এলসির ভ্যালু বাড়িয়ে দিয়ে বা ওভার ইনভেস্টিং করে টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে। এইগুলো কি সরকার, এগুলোর কন্ট্রোল মেকানিজম আছে আমাদের, সব এনফোর্সমেন্ট করে নাই। আর্থিক অবকাঠামো একেবারে টোটালি ভেঙে গেছে। এখন আমাদের এখানে একটা প্রচুর রিফর্মস দরকার, অর্থাৎ আগে আর কোনো দিন যাতে এই ধরনের কাজ না হয়, সেটাকে আপনাকে পানিশমেন্ট দিতে হবে, যারা করেছে তাদের পানিশমেন্ট দিতে হবে। আর যে অর্থ আমাদের অপচয় হয়েছে বা বিদেশে চলে গেছে, এগুলো ফেরানোর জন্য কাজ করতে হবে। এটা কিন্তু সহজ কাজ না। তো এই প্রসেসে যাওয়ার জন্য আমাদের যে ব্যবস্থাপনা আছে, যেটা আমি মনে করি এটাকে আরও ত্বরান্বিত করার সুযোগ আছে। যেমন এখন যদি আপনি গভর্নমেন্ট ইচ্ছে করলে একটা স্পেশাল আইন কিছু করতে পারে, যেমন আপনাকে একটা উদাহরণ দেই, আমাদের দেশে যদি কেউ ডিফল্ট করে, ডিফল্ট মানি লন্ডারিং তো পরের ব্যাপার, এই ডিফল্টটা প্রমাণ করতে হবে যে আপনি ডিফল্ট করেছেন, তারপরে আপনি এই যে অর্থনীতি আদালতে যেতে হবে, তারপরে আপনি ওনারশিপ পাবেন, তখন আপনি সেটাকে ডিসপোজ করতে হবে। প্রক্রিয়া এই বিষয়ে একই প্রসেস, এটা ইভেন লেন্থি, মোর লেন্থি। তাহলে এটাকে একটা আইন করে যদি আপনার আরও কিছু কমানো যায়, অর্থাৎ অর্থনীতি আদালতে যদি রায় দেয় এইটাই ফাইনাল ভার্ডিক্ট হিসাবে গণ্য করা যায় বা আইনে পরিবর্তন আনা যায়, তাহলে এইটা নিয়ে আর কেউ রিড করতে পারবে না। আমার একটা জানবার বিষয় আপনার কাছে, যে এই যে অনিয়মগুলো বা দুর্নীতিগুলো, পাচারগুলো হয়েছে, বলা হচ্ছে যে রাজনৈতিক সরাসরি প্রত্যক্ষ মদদে এগুলো হয়েছে। আমরা যদি এখন সংস্কার করি, পরবর্তীতে রাজনৈতিক হস্তক্ষেপ এখানে পড়বে না, সেই নিশ্চয়তা কতটুকু? এই নিশ্চয়তা আপনি কেউ দিতে পারবে না। যদি স্টেট মেকানিজম যেটা আছে তারা যদি ইনভলভ না হয়, কখনো এটা হবে না। রাষ্ট্রীয় যন্ত্র যারা পাওয়ারে ক্ষমতা আছেন, ওনারা যদি এটাকে ব্যবহার করেন, তাহলে তো এটা, যেমন আপনাকে উদাহরণ দেওয়া যায়, এখন যে টাকার যে আমার দেখা যাচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, এটা কম, এবং বিভিন্ন ব্যাংক টাকা পয়সা যদি চলে গেছে নাই তাদের। তো আগের গভর্নর সাহেব এটা সে প্রিন্ট করেছে, কেউ জানেই না। এই সরকার তা করছে না। এই সরকার যদি প্রিন্টও করে, বলে দিচ্ছে যে সেটা ঘোষণা দিয়ে প্রিন্ট করতে, এবং বাজার থেকে আবার তুলে নেওয়ার চেষ্টা করছে। আপনার যে এই মেকানিজমটা যারা আছে, এটি হচ্ছে প্রপার ফাইন্যান্সিয়াল মেকানিজম, হাউ টু অ্যাডমিনিস্টার দি ফাইন্যান্সিয়াল সেক্টর ইন দ্য কান্ট্রি। তো আগেরগুলো এগুলো কিছুই হয়নি, এবং সব কিছু আপনি দেখবেন যে ব্যাংক অ্যাসোসিয়েশনের যে আগে সভাপতি ছিল, সে প্রত্যেক মাসেই ব্যাংকগুলোকে ডেকে একটা প্রধানমন্ত্রীর তহবিলে টাকা দেওয়ার কথা বলে আপনার প্রায় 3,000 কোটি টাকা নিয়ে গেছে ব্যাংকিং সিস্টেম থেকে। তাহলে জনতা বা সোনালী ব্যাংক, যাদের নিজের ক্যাপিটালই নাই, এরকম আছে, বা অন্যান্য ব্যাংক পদ্মা যেগুলো ছিল, এগুলো নিজের কোনো ক্যাপিটাল নেই, তারা যে টাকা নিয়ে গেল দেওয়ার জন্য, সেটা কার টাকা?
আমি সরাসরি একটা প্রশ্ন করি, জনগণের টাকা। এখানে তো আপনাদেরও দায়টা এড়াতে পারেন কিনা, যে আপনারাও তো বিএবির সাথে ছিলেন যখন এই ধরনের অনিয়ম লুটপাট চলছিল, আপনারাও তো সরাসরি বোর্ডে কথা বলার মতো তখন রাইট ছিল এটা আপনাদের। সত্যি ঘটনা। আমরা অনেকবার চেষ্টা করেছি এটা, যে কেউ আমরা বোঝানোর চেষ্টা করেছি যে কোনো দেশের ব্যাংকিং সিস্টেম এটা করা ঠিক না, কারণ যে কোনো গভর্নমেন্ট এটা ফলো করতে পারে, চাইতে পারে, আবার পরবর্তীকালে কেউ এসে এটা চাইতে পারে। কিন্তু যারা তখন আমাদের এই অ্যাসোসিয়েশনের চার্জে ছিল, ওরা ব্যক্তিগত স্বার্থে কিন্তু অনেক করেছে। এবং এখানে বলতে গেলে আপনার অ্যাসোসিয়েশন থেকে চিঠি আসতে হবে যে আপনাকে এত তারিখে এত সময় এত টাকা নিয়ে হাজির হতে হবে। এখানে তো আলোচনার সুযোগ থাকতো না। আমরা এখন ব্যাংকগুলো যেগুলো দুর্বল হয়ে গেছে, 10টা 11টার মতো ব্যাংক, তাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছি, এইটাকে আপনি সঠিক প্রক্রিয়া মনে করেন কিনা? দ্বিতীয়ত, এখনও পর্যন্ত সাধারণ মানুষের এই ব্যবস্থার প্রতি আস্থাটা ফিরে আসেনি। ব্যাংক ব্যবস্থার উপরে যতক্ষণ পর্যন্ত আস্থা না আসবে ততক্ষণ পর্যন্ত অর্থনীতি দাঁড়াবে না, এটা অনেকেই বলে থাকেন। আপনি কি মনে করেন? আসলে এই যে এখন যেটা করা হচ্ছে, এটা কিন্তু কোনো ভালো কোনো রাস্তা না আমার মতে আর কি। আমার মতে সেটা হচ্ছে যে যখন এই ধরনের কিছু হয়, তখন আপনার একটা অ্যাসেট, একটা লায়াবিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিয়েট করতে হয়। এই কোম্পানি ওই ব্যাড অ্যাসেটগুলো ব্যাংকের কিনে নেবে, এবং যারা ডিপোজিটার্স তাদের স্বার্থ যাতে হানি না হয় সেজন্য ওই টাকাটা ফেরত দেওয়া হবে, এবং তারা ওই অ্যাসেটটা নিয়ে আবার বিক্রি করবে, এটা লাভবান হইতে পারে। এবং এই লায়াবিলিটি এইভাবে না নেওয়া পর্যন্ত, এইটা এখন আপনি সরকারি টাকা, আপনার যে আপনি যখন টাকা যদি ছাপাতে যান আবার ইনফ্লেশন বাড়ে, তাহলে কি করা উচিত? তাহলে এটা করা উচিত যে এই ব্যাংকগুলো লেট দেম ডাই, এবং তারা আমেরিকায় প্রত্যেক দিন একটা ব্যাংক বন্ধ হয়ে যায়। সেটা আমাদেরকে ভালো বার্তা দিবে কিনা অর্থনীতিতে? না, ভালো বার্তা কি, এটার তো একটা প্রসেস থাকতে হবে। যে কোনো একটা ব্যাংক হলে পরে সরকার এটাকে অনুমোদন দিয়েছে, সাধারণ মানুষ টাকা রাখবে স্বাভাবিক, তাদের টাকা যাতে মারা না যায়, তার টাকা ফেরত পেতে চায়, সেই জন্য আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি করতে হবে। তারাই অ্যাকোয়ার করবে অ্যাসেটগুলো, এবং তারা দে উইল হ্যান্ডেল দি কমিটমেন্ট অফ ডিপোজিটার্স। সব ব্যাংক বাংলাদেশে মিলে একদিনে $500 মিলিয়ন একটা এলসি করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ব্যাংকের সাইজ। আমরা খুব ছোটো একটা, আমাদের অবস্থা যখন এরকম অর্থনৈতিক অবস্থা, সেখানে আমরা 60% ব্যাংক দিয়েছি। এগুলো তো আপনার প্রোগ্রেস করার, অ্যাচিভ করার জন্য বা প্রফিট করার জন্য অনিয়ম যা আছে সব কিছু করেছে। আপনি যদি একজন অফিসারকে টার্গেট দেন যে তুমি এত টাকা প্রফিট করো, সে তো আইন কানুন ভঙ্গ করেই করবে, তখন এগুলো তো আর দেখবে না ঠিক মতো। এই যে 22,000 কোটি টাকা দিল গভর্নমেন্ট, আপনি মনে করেন এই 22,000 কোটি টাকা দিলেই সবার চাহিদা মিটে যাবে? 3,50,000 কোটি টাকা আমরা শুনেছি লুটপাট হয়েছে। ধরে নিলাম যে 1,50,000 কোটি যদি হয়, তাহলে 22,000 কোটিতে এটা হবে না। যারা ডিপোজিট করেছেন ওনারা তো এখন টাকা ফেরত চায়, ওনারা কিন্তু বিনিয়োগে চায় না। তা ওনার টাকা যদি আনতে যাবে, ফেরত চাইলে তো অসম্ভব, এক কানে সবসময় গিয়েও পাবে না, কারণ ওই কোম্পানি, ওই ব্যাংক প্রফিট করে তাদের টাকাটা ফেরত দেওয়া খুবই ডিফিকাল্ট। বিদেশি বিনিয়োগের কথা বলি, আপনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিদেশিরা আসলে এখনকার বাংলাদেশের যে পরিস্থিতি, এইগুলো দেখে বিনিয়োগ করতে আগ্রহী হতে পারে কিনা, হবে কিনা? যদি এয়ারলাইন্সের টাকা পাওনা থাকে, আপনার বিভিন্ন মানুষের ফরেন এক্সচেঞ্জ, পেট্রোল, জ্বালানির টাকা পাওনা থাকে, তাহলে তো ইটস নট এ গুড সিগন্যাল। আপনাকে এই পেমেন্টগুলো করতে হবে টাইমলি। এটা 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 কোনো এক্সকিউজ করতে পারবেন না কোনোভাবেই। এটা হলো একটা জিনিস। সেকেন্ড হচ্ছে একটা স্টেবিলিটি। এই ফরেন কারেন্সির আর বাংলাদেশ কারেন্সি এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে। আমার মনে হয় একটা স্টেবল এক জায়গায় আমাদের নিতে হবে। আর একটা হচ্ছে যে আমরা মনে করি যে সবচেয়ে একটা যে গভর্নমেন্টের একটা স্টেবল গভর্নমেন্ট হতে হবে। এখন যেমন রাস্তাঘাটে আপনি দেখেন আমরা স্বাধীন হয়েছি নতুন করে, ভেরি গুড। এটা তো বাংলাদেশে এমন কোনো লোক নাই যে অস্বীকার করবে, এটা দরকার ছিল। সবাই আমরা এরকম একটা পরিবেশ চেয়েছি, বাংলাদেশে উন্নতি করবে, স্বাধীন হবে, আইন কানুন থাকবে, শৃঙ্খলা থাকবে, ঠিক আছে। কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় একটা হরতাল হচ্ছে, দাবি দেওয়া চাচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে, এটা দেশি বিদেশি দেখতে পাচ্ছে। তাহলে তারা মনে করে যে বাংলাদেশ হ্যাজ নট বিন স্টেবিলাইজড, ইটস নট এ গুড গ্রাউন্ড ফর ইনভেস্টমেন্ট। এই ধরনের একটা চিত্র দেশে বিদেশে যাচ্ছে। তো এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য 4 মাসের জন্য যে ওনায় আসছে, ওনাদেরকে আমরা আশা করবো না যে ওনার কোনো একটা ওয়ান্ডার বা আলাউদ্দিনের প্রদীপ আছে যে ওনারা চেঞ্জ করে ফেলবেন, এর সময় লাগবে। তবে এই সময় লাগার পিছনে যেগুলো জিনিস ওনাদের দরকার, সেটা ওনার একটা কনসিস্টেন্ট হইতে হবে।
আপনাকে কমিট করতে হবে এবং উন্নয়নের যে কর্মসূচি যেটা আছে এটা একটা দিক নির্দেশনা সৃষ্টি করতে হবে। তো এই যেমন বাজেট আসছে সামনে, এই বাজেটে আপনাকে দিক নির্দেশনা থাকতে হবে যে কোন কোন সেক্টরে আপনি গুরুত্ব দিবেন, বিনিয়োগের জন্য কি করা উচিত। শেষ করব, শেষ প্রশ্ন আপনার কাছে। বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে গেল 1.5 দশকে আমাদের অনেক আলোচনা হয়েছে, আলোচনাটা এখন আরও বেশি হচ্ছে, কারণ কার্যক্রমগুলো আমরা সঠিকভাবে করেছি কিনা সেই প্রশ্নগুলো আসছে। এই খাতের একজন উদ্যোক্তা হিসেবে আপনি কি মনে করেন? আমাদের এখানে সব কিছু আছে, কিন্তু এই দুর্নীতির কারণে হয়নি। এখানে নাসরুল হামিদ নামে একজন মন্ত্রী ছিলেন আমাদের, আপনারা সবাই ওনাকে চেনেন। উনি কোনো কাজ স্বার্থ ছাড়া করতো না। আপনাকে একটা পজিটিভ ওয়েতে ফিউচার দেখতে হবে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে কারো কোনো ব্যক্তিগত মতামত এটা চলবে না। এটা তো আপনাকে নিতে হবে যে এই দেশের ফিউচারে আমাদের কী করা দরকার, এনার্জির জন্য আমাদের কি কি কাজ করা দরকার। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আইডিএলসি প্রেজেন্টস ইনসাইট। ভালো থাকবেন আপনারা সবাই।